আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ বিকাল জানিয়ে আজকে মার্কেট আপডেট শুরু করছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। গতকালকে আমরা খুব বাজে ধরনের একটা বাজার দেখতে পেয়েছিলাম। আজকে আমরা বাজারটা ওই ধরনের পতন না হলেও মাত্র 3 পয়েন্ট পড়ে 5,775 বাজার এসছে, এমনকি 800 কোটি টাকা ট্রেড হয়েছে, যেটা গতকালকার চাইতে আমি বলবো অনেক অনেক ভালো একটা আমরা বাজার দেখতে পেয়েছি। তাহলে সকালবেলা যে 60-70 পয়েন্ট বেড়ে গেল, সেই পয়েন্টসগুলো কমলো কেন? বাজার কিভাবে ভালো হলো? আসলে বাজার ভালো হলো একটা কারণে বলছি, সেটা হচ্ছে গতকালকে যেখানে 125 পয়েন্ট মাইনাস হয়েছে, আজকে মাত্র 3 পয়েন্ট হয়েছে। এটা একটা ভালো দিক, কারণ প্রথম দিকে বাড়ার কারণে সেই পয়েন্টসগুলোই কিন্তু ধীরে ধীরে কারেকশন করে। আর আমরা যে জিপির দৌরাত্ম্য থেকে বের হতে না হতেই আরেকটা শেয়ারে দৌরাত্ম্য এখন শুরু করেছে। আমি সে বিষয়ে আসছি। প্রথমে আমি বলি, আজকে মার্কেট রিকভার করার মূল কারণ হচ্ছে নতুন এসএসসি চেয়ারম্যান নিযুক্ত হওয়া। যদি এটা কালকে বিকালবেলায় ফ্লাশ হয়েছে, আমার জানতে জানতে অনেক রাত হয়েছে, যেটার কারণে আপনাদেরকে আপডেটটা দিতে পারিনি। তো আমরা যখন প্রথম অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, আমরা যখন ডক্টর ইউনূসের নাম শুনেছিলাম, তখন প্রথম যেদিন আমরা ওয়ার্কিং ডে পাই, সেদিন থেকে জিপি কিন্তু হল্টেড হয়ে গেছে। তো যেহেতু ডক্টর ইউনূস সাহেবের সাথে আমাদের জিপি রিলেটেড ছিল, যেটার কারণে পাবলিক সেন্টিমেন্টও ওইখানে কাজ করেছে। এখন আসুন দেখি মজার ঘটনা। মজার ঘটনা বলতে যেটা বোঝাচ্ছি, বিএসসিসি চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন রাশেদ মাকসুদ। ওনার উপরেগুলো আমি না হয় বাদ দিলাম, আমি ওনার সংক্ষিপ্ত পরিচয়টা দেখেই। রাশেদ মাকসুদ একজন ব্যাংকার, অনলি ব্যাংকার। উনি পড়াশোনা কিসে করেছেন জানি না। আর হচ্ছে এসএসসি চেয়ারম্যান হতে হলে উনি যোগ্যতর না হলে উনি এই জায়গায় আসতেন না। আমি কাউকে খাটো করে দেখছি না। 28 বৎসরের কর্মজীবনে বিভিন্ন ব্যাংকে কর্মরত ছিলেন। এর মধ্যে সর্বশেষ দুর্বল স্ট্যান্ডার্ড ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তার আগে করেছেন এনআরবিসি ব্যাংকে, তাও একই পদে। এনআরবিসি এবং স্ট্যান্ডার্ড ব্যাংক সম্বন্ধে মোটামুটি অনেকেই জানেন। আমরা যারা শেয়ার বাজারের সাথে রিলেটেড, তারা কিন্তু স্ট্যান্ডার্ড ব্যাংকের স্ট্যাটাস জানি। তো সবচেয়ে মজার ব্যাপার কি দেখেন, আমরা আসলে কতটুকু হুচুকে মানুষ। স্ট্যান্ডার্ড ব্যাংক একেবারে 9.59%, মানে সর্বোচ্চ যেটা বাড়া উচিত সেটা বেড়ে আজকে হল্টেড করেছে। তারপরে হচ্ছে এটা যদিও ব্যাংক কয়েকদিন থেকে বাড়ায় স্টার্ট করেছিল, সেখান থেকে ব্যাংক গতকালকে আমরা সর্বোচ্চ পর্যায়ে পতন দেখেছিলাম ব্যাংক সেক্টরে, যেটার কারণে আমাদের সূচক পড়তে ত্বরান্বিত হয়েছিল। তো সেখান থেকে বাড়ার জন্য হয় জিপি, স্কয়ার ফার্মা, বিএডিসি এগুলাকে পজিটিভ থাকতে হবে, অথবা ব্যাংক সেক্টরকে থাকতে হবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন আসেন, তখন যেরকম জিপিকে আমরা হল্টেড দেখেছি, স্ট্যান্ডার্ড ব্যাংকেও আমরা আজকে প্রথম 1 নম্বরে দেখতে পাচ্ছি। তাহলে আসলে আমরা মোরালিটি আমাদের কোন জায়গাটা চেঞ্জ হয়েছে? গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে আমরা আসলে কোন অবস্থায় আছি? আমরা তো এই স্ট্যান্ডার্ড ব্যাংক বাড়া বা জিপি বাড়াকে আমি কিন্তু চাটুকারিতা বলবো। এতদিন যে শেয়ারে নড়াচড়া ছিল না, সেটা একবার ডাস্টবিনে পড়ে গেছে, সেই শেয়ারটা একেবারে মাথা তুলে দাঁড়াবে। পাবলিকের কেন এখনও এই ধরনের ভয়ঙ্কর প্রেতাত্মাগুলা নাড়াচাড়া দিচ্ছে, আসলে বোধগম্য হচ্ছে না। তারপরে মিডল্যান্ড ব্যাংক কয়েকদিন থেকে একেবারে মানে চরম খারাপ মার্কেটে, একমাত্র মিডল্যান্ড ব্যাংক আর একটা কী যেন ব্যাংক ছিল, বেড়েছে। দেখেন এসএলএম গ্রুপ, ইসলামী ব্যাংক নিয়ে কিন্তু চরম মানে উত্তেজনা চলছে, সেখানে ইসলামী ব্যাংকেরও দাম বেড়েছে। তো যাই হোক, যেভাবে যেখানে বাড়ার দরকার বেড়ে আমার পুঁজিবাজারটা ঠিক থাকুক, এটাই হচ্ছে আমার মানে আমি চাই। আর স্বাভাবিকতা বাজারে ফিরে আসুক, এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট।
তার মধ্যে আমরা ইন্ডেক্সে ইম্প্যাক্ট ফেলে এরকম কিছু শেয়ারকে ইএচএলও আছে এর মধ্যে, এরকম অনেকগুলো শেয়ারকে দেখেছি। পাশাপাশি সোনালী হাঁস, বীজ, হ্যাচারি, তারপরে মুন্না এগ্রো, এই শেয়ারগুলোকে আমরা রিভার্সাল হতে দেখছি। রিভার্সাল বলতে বোঝাচ্ছে একটা সুইং স্টার্ট হয়ে গেছে অলরেডি। মন্নুর যতটুকু বেড়েছে কারেকশন করে আবার বাড়ার চেষ্টা করছে। তো মনোজ পোলের ক্ষেত্রেও কিন্তু অলমোস্ট সেম। তো এই শেয়ারগুলোর দিকে, যেগুলো টপ 20-তে এসছে, এই শেয়ারগুলোর দিকে একটু সুনজর থাকলে আমার মনে হয় ঘুরিয়ে পেঁচিয়ে আমরা কিছু প্রফিটের দেখা পাবো। এখন সবগুলা যে টপ 10-এ আসলে বা পার্সেন্টেজ বেড়ে গেলেই কিনতে হবে এরকম না, কারণ হচ্ছে আপনাকে এমনভাবে কিনতে হবে সবগুলো শেয়ারের সাপোর্ট রেজিস্ট্যান্স বিবেচনায় রেখে পরিস্থিতি বুঝে শেয়ার ইনভেস্ট করতে হবে। তো এ হচ্ছে মজার খেলা। তো এইসব বাজারে আসলে অ্যানালাইসিস দিয়ে আমাদের খুব বেশি একটা ফায়দা হয় না, এটা আপনারা বুঝতে পারছেন। তো আমি জিপি নিয়ে গতকালকে যে চার্টটা দেখিয়েছিলাম, জিপির সেলিং ক্লাইম্যাক্সটা স্টার্ট হয়েছে, তবে সেলটা কোন পর্যায়ে আসবে, এমনকি কোত্থেকে আবার বেড়ে যাবে, সেটা বোঝার অপেক্ষা আছে। তারপরে যেমন ব্র্যাক ব্যাংক কয়েকদিন থেকে দাম বাড়ছে, এখনও কন্টিনিউ করছে। স্কয়ার ফার্মা দাম বেড়েছে, ওরিয়ন ফার্মা দাম বাড়ছে না, বাট স্কয়ার ফার্মার দাম বেড়েছে। তো আমরা মোটামুটি ব্যাংক সেক্টরকে স্ট্রং থাকতে দেখার কারণেই কিন্তু মোটামুটি আমরা এটাকে দেখতে পাচ্ছি একটা ভালো পজিশন ক্রিয়েট করেছে। আমি এটার পাশাপাশি একটু টেকনোট্রাকটাকে ভুলে যাব, যে কারণে একটু আগে ভাগে একটা অ্যানালাইসিসটা দিই। এটা অনেকটুকু চেষ্টা করছে আসলে এই শেয়ারটা প্রাইস ইনক্রিজ করার জন্য, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। কারণ হচ্ছে এখানে ভলিউম ধীরে ধীরে কমছে, একদম ভলিউম যখন আরও কমে যাবে তখন কিন্তু এটার উত্থানের সম্ভাবনাটা আর একটু জোরালো হবে। একটু জোরালো হবে কেন বলছি সেটা আমি ব্যাখ্যা দিব। কারণ হচ্ছে আপনাদের আগে এটা আমি এর আগেও একবার দেখিয়েছিলাম আপনাদেরকে, নতুন শেয়ার থেকে কীভাবে প্রফিট নিতে হয়, আবার কোথায় ফার্দার সুইং ট্রেডে রিএন্ট্রি নিতে হয়। তো আমার এক ভাই খুব জানতে চেয়েছিলেন, যেটার কারণে আসলে এই চার্টটা আমি আগে ভাগে ড্র করা। সেটা হচ্ছে আমরা যেদিন বাজারে এসেছি সেদিন থেকে 26 টাকা 20 পয়সা থেকে বাড়া স্টার্ট করেছে, মানে এটা হচ্ছে এটা শুরু, আর শেষ হচ্ছে 69 টাকা 70 পয়সা। সেই 70 পয়সার পরে আমরা অ্যাটলিস্ট ধরে নিব যে এটা 50% পর্যন্ত কারেকশন করবে। তো 50% পর্যন্ত যদি কারেকশনও করে, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 50% হইতে হলে এটা 48 টাকা আসতে হবে। তো আর অলরেডি যে 53 টাকা যে সাপোর্টটা আজকেও কিন্তু উপরে ওঠার চেষ্টা করেছে, কিন্তু এটা যেহেতু স্ট্রং সাপোর্ট না, যে কারণে এখানে টিকতেও পাচ্ছে না। তা আমরা ধরে নিচ্ছি মোটামুটি 48 টাকা থেকে একটা সুইং হবে, অথবা 43-এ চলে আসবে। সো এটা একটা বড় ইম্পর্ট্যান্ট জায়গা। এখানে আমি ধরে নিলাম এটা 48-এ এসছে, সেখান থেকে 48-এ আসলে কিন্তু আবার সে 53-তেই যাবে, 5 টাকা বাড়বে, কিন্তু তখন আবার পড়বে, আবার 61.8% থেকে বাড়বে। এটা একটা সুইং হতে পারে, এটা খুবই সুন্দর একটা সুইং। আরেকটা সুইং হতে পারে, যদি আমাদের যারা ওয়েব অ্যানালিস্ট আছেন ওরা জানেন, এখানে এখনও ওয়েব ক্রিয়েট করেনি। ওয়েব ক্রিয়েট করার পরে আমরা হয়তো এরকম ভাববো যে এটা শেয়ারটা যদি এখান থেকেও বাড়া শুরু করে, এটা এই জায়গার থেকে বাড়ি খেয়ে এখানে না এসে এটা কিন্তু এখানে এসেও নিচে আসতে পারে। দুইটা অপশন আছে। তো এই দুইটা অপশানের মধ্যে আপনাকে ইনভেস্টমেন্ট প্লাস প্রফিট টেক করে বের হওয়া, এইগুলো কিন্তু আপনাকে পর্যবেক্ষণ করে করতে হবে। কিন্তু হুট হাট করে একেবারে এটা আরও আসমানে উঠে যাবে এরকম প্রত্যাশা আমরা আপাতত না করি। কারণ বাজার এখন যেহেতু নতুন গভর্নমেন্টের সময় নতুন এসএসসি চেয়ারম্যান আসছে, এই টাইপের ম্যানিপুলেশন হয়তো নতুন শেয়ারে খুব একটা বেশি আর হবে না, সেই সুযোগ হয়তো পাবে না সার্ভেলেন্স টিম বা আদার্স সব কিছু মিলিয়ে। তো আমরা আকাশ কুসুম চিন্তা না করে, বাজারে 300-400 শেয়ার পড়ে আছে সেগুলোকে না করে এত ডামাডোলের মধ্যে না থাকাটাই আসলে উত্তম। এখন চলুন আমরা চার্ট দেখি। স্পার চার্ট অনুসারে এটা একটা নতুন ফরম্যাটে চার্ট ড্র করেছি বিভিন্নভাবে।
তো চার্ট ড্র করার পরে আমরা আজকে দেখতে পেলাম যতটুকু পড়েছিল 5738 পয়েন্ট, সেখান থেকে কিছুটা উপরে এসে একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তো ক্যান্ডেলটা একটা মেজর সাপোর্ট জোন, যেটা এখানে একটা সাপোর্ট আছে, মোটামুটি ভালো সাপোর্ট বলতে পারি। সেই জায়গাটাকে সাপোর্ট পেয়ে এখানে রেসপেক্ট করে কিন্তু প্রাইসটা দাঁড়িয়েছে। তার আগে আমরা যে রিভার্সাল ক্যান্ডেলটা পেলাম, এটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি। তো স্পার ডোজি ক্যান্ডেল অনুসারে আমরা কি এটাকে এখানে একটা রিভার্সাল পাবো, কারণ এই ক্যান্ডেলটাও এখানে এর আগে যেটা পড়েছে এটাও কিন্তু রিভার্সাল ক্যান্ডেল ছিল, সেখান থেকে পতন স্টার্ট হয়েছে। মানে ক্যান্ডেলটা রিভার্সাল ইনভার্টেড হতে পারে বা উপরের দিকেও হতে পারে। রিভার্সাল দুই রকম হবে, একটা হচ্ছে পতনের জন্য, বাট পড়তে পড়তে যখন অনেক উপরে যায় এই টাইপের ক্যান্ডেল আসলে পড়ে। আবার যেমন এখানেও আছে সেই জিনিসটা। আর এখানে দেখেন মাঝখানে যে ক্যান্ডেলটা, সেটাই হচ্ছে রিভার্সাল ক্যান্ডেল, এখানেও সেটা ক্রিয়েট করেছে। এখন আগামী দিন বাজার আমাদের জন্য অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট। আর যদি কোনো কারণে এই জায়গাটায় বাজার যদি কোনো কারণে 5750-এর উপর থেকে না টিকে, তাহলে কিন্তু বাজার 5600-তে চলে আসার সম্ভাবনা আছে। মানে প্রায় 175 পয়েন্ট আরও নিচে আসার সম্ভাবনা আছে। তো আগামীকাল বাজারটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, সেটা দেখে বুঝে আমাদের বিনিয়োগ করাটা উচিত। এখন চলুন আমরা গত পরশুদিন অনেকগুলো শেয়ার অ্যানালাইসিস দিয়েছিলাম, সেগুলো এক ঝলক একবার দেখে নিতে পারি। এখানে সিতে আসি আমরা। আইটিসি যে জায়গাটা সাপোর্ট পেয়েছিল, যে ক্যান্ডেলটা, গত দুদিন কিন্তু সেখান থেকে একটু বিচ্যুত হয়ে গেছে। তবে এখনও যে একবারে লাইনচ্যুত হয়ে গেছে আমি ওরকম বলবো না, এখনও পজিশনিং আছে এখান থেকে বাড়ার। তবে যদি এটা কোনো কারণে 42 টাকার নিচে নেমে যায়, আরও 80 পয়সার নিচে, তাহলে এখানে আর কোনো অপশন থাকছে না, এটা একটা ব্যাপার। আর এই পতনটা যেটা যে কারণে হয়েছে, এখানে একটা ক্লিন ডাইভারজেন্স ছিল, এই যে একটা ডাইভারজেন্স ছিল, ডাইভারজেন্সটার কারণেই কিন্তু এটা যে পড়বে এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। তো সেক্ষেত্রে এখানে রেজিস্ট্যান্স ব্রেকআউট না হওয়া পর্যন্ত ইনভেস্টমেন্টে যাওয়াটা কতটুকু যুক্তিযুক্ত হবে, এটা একটু বিবেচনার ব্যাপার আছে। তারপর আমরা দিয়েছিলাম ইটিএল। ইটিএল মোটামুটি এখনও ভালো আপট্রেন্ড লাইন যেটা আছে সেই সাপোর্ট জোনের মধ্যেই আছে। তো 11 টাকা 90 বা 80 পয়সা, এটা হচ্ছে মেজর সাপোর্ট জোন, এটা ভেঙে গেলে স্টপ লস। আর এদিকে আরএসআইও কিন্তু চমৎকার, এটাও কিন্তু ক্লিন ডাইভারজেন্স ছিল, এদিকে ডবল টপ করেছে, এদিকে আরএসআই ডাইভারজেন্স ছিল। তারপরে হচ্ছে নাহি ক্যাপ। নাহি ক্যাপের ক্ষেত্রে অলমোস্ট সেম। এখন নাহি ক্যাপ চেষ্টা করছে তার রেজিস্ট্যান্স ব্রেকআউটের জন্য, কিন্তু বাজার খারাপের কারণে ব্রেকআউট করতে পারছে না। কারণ আজকেও সে তার 34 টাকা 50 পয়সা থেকে 36 টাকার যে সাপোর্ট জোন এরিয়া আছে, সেই এরিয়াকে টাচ করে কিন্তু নিচে ক্লোজ করেছে। তো এই ক্যান্ডেলটা যেটা করেছে, আগামী দিন একটু এই শেয়ারটার জন্য একটু হুমকি আছে, হয়তো একটা পতনও চলে আসতে পারে। তবে ট্রেন্ডিং ভলিউম দেখতে পাচ্ছি, মোটামুটি ভলিউম খুব ভালো। তবে আগামী দিন সাবধান হওয়ার কোনো বিকল্প আমি কিছু দেখছি না। আরেকটা আমরা দেখেছিলাম ওএএল। ওএলও মোটামুটি পজিশনিং সেম লাইক দ্যাট আইসিটির মতোই এটা পারফর্ম করবে, এ হচ্ছে এটার ব্যাপার। আরেকটা দেখি আমরা কাশেম ড্রাইসেল দেখেছিলাম। কাশেমের ক্ষেত্রে আমার যে বক্তব্যগুলো ছিল সেগুলো মোটামুটি মিলেছে কিনা এটা একটু চেক করে দেখেন। কাশেমের যে ভলিউম স্পাইক হলো, প্রাইস বাড়লো, এখন তারপরের দিন যদি মোটামুটি ভলিউম এই জায়গাটার কাছাকাছি, এটার হয় একটু অথবা একটু উপরে থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু ভলিউম, প্রাইস, ক্যান্ডেল সব কিছু মিলিয়ে যেখানে এসছে, আমরা এটাকে একটা অ্যাক্সিডেন্ট বলতে পারি। তো 46 টাকার রেজিস্ট্যান্স পার তো করতেই পারলো না, বরঞ্চ আজকে 43 টাকার 30-40 পয়সার যে সাপোর্ট ছিল সেটারও নিচে নেমে গেছে। তো আমরা অপেক্ষা করার ছাড়া উপায় নেই। এটাতে একদম আমরা গত কালকেই
বলবো ক্লিন ডাইভারজেন্স পেয়েছি আরএসের মধ্যে। তো যেটার কারণে আমরা পতনটা প্রত্যাশিত ছিল, মার্কেটও খারাপ ছিল, তো সো এটা মিলে গেছে, মোট কথা হচ্ছে এটা। এখন এই জিনিসগুলো, ছোটোখাটো ব্যাপারগুলো বিবেচনা করে বাজারে ইনভেস্ট করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।